কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? বাইরে চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চাইছেন? সে গুড়ে বালি, তুই কে রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যাব আমি? রেডি হ, জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আর ওর মুখে রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না, আমি কোথাও যাব না। আরে রেডি হ বইন, ভার্সিটি যাব, ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তুই তো জীবনে ভালো মন্দ খেতে পারিসনি, সেজন্য ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন প্যাচাল কম পেরে রেডি হ। শাড়ি পরবো নাকি থ্রি পিস? বিয়ের লেহেঙ্গা পরবন। অসহ্যকর। আরও একটা সাদা 3 পিস পরে নিল। এর মধ্যে আরাধ্য রেডি হয়ে নিল। দুজনে বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়ুষ হেলে দুলে আসতেছে। হাতে তার লাল টকটকে গোলাপ। থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসেছিস? আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ওহ ব্রো, তুমি? আমি একাই এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না হাতে কি? না, দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য। আজ রোজ ডে না, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হোয়ার ইজ ইউর সিস্টার? ওর রুমে। তোমরা কোথায় যাচ্ছ? হুম, কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি। দেখছিস না আমরা কাপল, আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায় তো যেতে পারে, রেস্টুরেন্ট, পার্ক, শপিং মলে। আমরা হোটেলে যাচ্ছি ডেট করতে। আসছি। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরশির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, হে আরশি, হ্যাপি রোজ ডে। ওয়ান রোজ ফ্লাওয়ার মেরে তরফ সে, প্লিজ ইউ অ্যাকসেপ্ট ইট। তাহলে আমি ভেরি হ্যাপি হব। আরশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই উইল বি ইউর ছাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আরশিও পেছন পেছন আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসলো আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসছে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ এজন্য। কোথায় গেছে? বললো হোটেল রুমে ডেট করতে। সন্ধ্যা বিষম খেল। আচ্ছা, মন খারাপ করিস না। আমি, তুই, আরিশ আর তোর চাচা ঘুরতে যাব, ওকে? আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে, চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রুগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশার নিজেই কল ব্যাক করলো। হলো সন্ধ্যাবতী? আরে ফিরে আছেন? কেন বলো তো? প্রেম করতে চাইছো আমার সাথে নাকি? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলিনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো, শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন, আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই, তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখে যেতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিম আকাশে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালচের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলছে। বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি ঘ্রাণ। পাখিরা সারা দিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলের সুরেলা সঙ্গীত হয়ে বাজছে। আরু সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অবধি আসলো। ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করলো। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাদ মস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই, এটা কাকে সাথে নিয়ে এসেছিস তুই, আরাধ্য? সৌরভের এমন প্রশ্নে আরু একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, চাচার মেয়ে আমার। আরাধ্যের কথা শেষ হতে না দিতেই সৌরভ বলে ওঠে, ও, চাচার মেয়ে মানে তোর বোন, কাজিন? এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই কিউটি পাই, আই এম সৌরভ। হোয়াটস ইয়োর নেম? আরু কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করেই ঠান্ডা গলায় বলে, আরু। নাইস নেম, আই লাইক ইট।
সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যর কাঁধে হাত রাখে, তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত, তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে, প্লিজ একটু সেটিং করায় দে। হ্যাঁ, আরাধ্যর ভেতরটায় যেন আগুন জ্বলে উঠে। কত বড় সাহস সৌরভের, নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তেই রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে তার। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যেই সৌরভকে গণধোলাই দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল সৌরভ, তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্যর আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যের যাওয়ার পানে তাকিয়ে বলল, আরাধ্য যেতে গেল কেন? সৌরভ মুচকি হেসে বলল, বড় ভাই তো বোনের গার্ডিয়ান হচ্ছে, ব্যাপার না, ম্যানেজ করে নিব আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকায় কি আমাকে? আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বেছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর আরও এদিকে এসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে। চিনে তাহলে তাকে। আরু এগিয়ে গিয়ে বসল। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতই দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি, তোর কথা শুনে আরুকে আনাটাই ভুল হয়েছে। কেন, কি হয়েছে? ওই সৌরভ। সৌরভ কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যর অমন কথা শুনে, যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্য সময় গুনতে লাগলো কখন সে এখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আসলো সন্ধ্যাদের নিয়ে বের হতে। আয়ুষ আশি পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যার সামনে আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেললো, সামনের দিকে ঝুঁকে বলল, চাচ্চু, তুমিও মামুনিকে ফুল দিলে? আমিও দিয়েছি। কাকে? তোমার মামুনিকে? না না, মামুনিকে তো দেওয়ার জন্য তুমি আছো, আমি তো আরশিকে দিয়েছি। আরশির তো কেউ নেই ফুল দেওয়ার জন্য, সেই জন্য আমিই দিয়েছি। আশার সন্ধ্যার দিকে একবার তাকালো। সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনি থেকে যাবে বড় হলেও? যদি আরশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হার্ট অ্যাটাক করে তো মরেই যাবে বোধহয়। পুরো আকাশটা আজ মেঘলা। মন খারাপ করে বসে আছে ব্যালকনিতে আরু। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবেই ফিরেছে ভার্সিটি থেকে। সারা রুম জুড়ে আরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতেই দেখে ব্যালকনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, কি রে, এখানে কেন তুই? আরু ছোট করে জবাব দিল, এমনি। মন খারাপ? মন খারাপ থাকলেও তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো তো করে দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো মানে আমার কি কিছু প্রাপ্য ছিল না? সেম টু ইউ। আমার কি বাসর রাতে কিছু প্রাপ্য ছিল না? আর তাছাড়া এসব ভ্যালেন্টাইন্স ডে পালন করে ভালোবাসার মানুষজনেরা। আমরা অমন নাকি? আমরা কাজিন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। আরু রাগ হলো। তো বিয়ে করছেন কি করতে? অনেক কিছুই করতে, বাট তুই কিছুই করতে দিসনি। আপনি একটা ডাহা লুচ্চা, জানেন? একটু লুচ্চামিপনা তাহলে করি। করে দেখেন, দাঁত ভেঙে দিব। আরাধ্য নিজের মুখটা এগিয়ে নিল সাথে সাথে আরুর দিকে। ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা দাঁত। আরু গলা চেপে ধরল আরাধ্যের। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লুচ্চামি করতে পারেন। চকলেট ডেতে না চকলেট দিছেন, রোজ ডেতে রোজ দেননি, ট্যাডি ডেতে ট্যাডি দেননি। কিস ডেতে তো কিসও দেইনি, সেটাও বল। আমি বাড়ি যাব। কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর শাড়ি পরে ঘুরলো গতকাল, কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসার ভেতরেই পড়ে রইলাম। ওই, তুই কি নিজেরে বিশ্ব সুন্দরী মনে করস? আরু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, আইসে আমার বিশ্ব সুন্দরী আলকাতরা। তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যাই, তাইলে আমার মান সম্মান থাকবে নাকি? মানে হলো এই যে এমনিতেই তুই কালিতারা, তার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পড়বে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরো বিয়ে করবেন? সেই জন্য কি আপনার ফ্রেন্ডদের সামনে সেদিন আমার কাজিন বলে পরিচয় দিলেন?
চার বিয়ে কিন্তু জায়েজ রে আরু, পুরুষের উপর। এক বউয়ের মন জুগিয়ে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন? আমার একটা ড্রিম 4 বিয়ে করার। আমার বাড়িটাই আমার বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আগায় দিবে, আরেকজন আপনারে হিসু হাগু করাতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিটার খাওয়াবে, তাই তো? শর্ট তুই আমার মোড়ের গোষ্ঠী শুদ্ধ করে দিলি। ভার্সিটি যাস না কেন? মানুষের নকশা দেখার ইচ্ছে নেই, সেজন্য যাচ্ছি না। কাল থেকে যাব। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে, মানে নিখিল মামার বাড়িতে। আরু হো হো করে হেসে ফেললো কথাটা শুনে। বলদের মতো হাসছিস কেন? এই যে মামনির এক্সকে আপনি মামা ডাকছেন, কজনের এমন ভাগ্য বলুন তো মায়ের এক্সকে মামা ডাকার? আরাধ্যর রাগ হলো, গম্ভীর গলায় বলল, কথা মেপে বলবি, আর পিচ্চির মতন থাকবি। কিসের পিচ্ছে আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। অতীত টানছিস কেন? তোর ছেলে পেলেও তো নীরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে। আমিও তো ডাকছি। যা খাবার নিয়ে আয়। সারাদিন শুয়ে বসেই খাচ্ছিস। আমার মা যে খেটে খেটে রাধে, হেল্প করতে পারিস না? মামনির দেয় না তো হেল্প করতে। জোর করে করবি? বউ তুই এই বাড়ির সংসার সামলানো শিখতে হবে না? আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরু চলে যায়। আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে। এরই মধ্যে আয়ুষ ফোন দেয়। আরাধ্য রিসিভ করতেই আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। আরাধ্যর কপাল কুঁচকে আসে। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? শুরুতেই সালাম দিলি। সূর্য তো রোজ পশ্চিমেই উঠে ব্রো। আরাধ্য ধমক দিয়ে বলল, হপ বেটা, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় এটা শিখনি? ওয়ালাইকুম আসসালাম। এখন বল, কেন ফোন দিছিস? কেন রাগ করেছো? কাজ করতেছি। আচ্ছা শোনো, বলতেই তো বলেছি। তোমরা তো আমাকে দেখতে পারো না, তাই না? হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কোথায়? কোথায় যাওয়া যায় বলো তো? আমাদের বাড়ি চলে আয় ধান্দাবাজ। সত্যি? হুম। আচ্ছা এখনই আসতেছি। আরাধ্য ফোন কেটে দিল। আরু খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেয়। তোর ভাই আসতেছে। আরু ভ্রু কুঁচকে বলল, কেন? পিন্ডি চটকাতে। সব সময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নেই আপনার মুখে? তোর মুখ দিয়ে মনে হয় মধু চুইয়ে চুইয়ে পড়ে সব সময়। ঝগড়া ছাড়া আর কি কিছুই পারেন না? পারি তো। কি পারেন? আদর করতে। ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। তোর কাছেই এমন উদ্ভট জিনিস মনে হবে। থাক তুই তোর রুমে, চললাম আমি। আরাধ্য নিচে নামলো। মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে বলল, কার সাথে ফোনে কথা বলছো? তোর বাবা। ও, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে, এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরো সকালে বলেছিল ওর খেতে ইচ্ছা করছে ভীষণ। বেয়াদব মেয়ে, তাকে কেন বলল না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরাধ্য মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে, চোখে আবার সানগ্লাসও আছে, হাতে ঘড়িটাও দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। হেই ব্রো, কেমন লাগছে আমার? লুকিং গুড না? হ্যাঁ চলো। হয় আর ফুচকার দোকানে। ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে আমাকে ফুচকা খাওয়াবে? ও মাই গড, চলো চলো। থাম ভাই, তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নিব। তুই খেতে চাইলে খাই, সমস্যা নাই। আয়ুষ 2 প্লেট খেলো, 1 প্লেট ফুচকা আর আরেক প্লেট চটপটি। আরাধ্য 200 টাকার ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার রুমে আরু আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরু ফুচকা দেখে খুশি হয়, তড়িঘড়ি করে প্লেটে সাজিয়ে আরশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষকে খেতে বললে আয়ুষ না করে, সে খেয়ে এসেছে জানায়। সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? গুড চলছে। সামনেই তো পরীক্ষা, ভালো নম্বর পাবে তো? ভালো নম্বর পাবো কিনা জানি না, তবে পাশ করব। এটাই অনেক। খাওয়া শেষ করে আরু রুমে এসে আরাধ্যকে থ্যাঙ্কস জানালো ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আনছি নাকি আমি? মা বলেছে সেজন্য এনেছি। আরুর মুখ চুপসে যায়। আপনি ধন্যবাদ পাওয়াটা ডিজার্ভই করেন না। সেটা তোর একাই মনে হয়। ঘুমাবো আমি, লাইট নেভা। এত তাড়াতাড়ি? তো কি রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো? আরু লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করলো। কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। একসময় আরাধ্য ঘুমিয়ে গেল।
এই ঘুম ভেঙে গেল মাঝরাতে কারো ফোন আসায়। আরাধ্য ফোন হাতের নম্বরটা দেখল। সৌরভ ফোন করছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কি রে, এত রাতে ফোন কেন দিলি? কোনো সমস্যা? আরাধ্যর কথায় সৌরভ নড়ে চড়ে উঠে। হ্যাঁ, একটা সমস্যা দোস্ত। কি সমস্যা বলবি তো? দোস্ত, তোর কাজিনের ফোন নাম্বারটা দেস না, আমি একটু কথা বলতাম। কোন কাজিন? আরে সেদিন যে নিয়ে আসলি ভার্সিটিতে, আরু নাম। আরাধ্যের ঘুম সব উড়ে গেল। মাথা ঠিক আছে তোর শালা? শালা বলিস না, আমার কোনো বোন নাই আরাধ্য। আমার বইয়ের ভাই বানাইছি তোকে, সো আরুর দিকে নজর দেওয়া বন্ধ কর। মানেটা সিম্পল, আরু সিঙ্গেল নাই, ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না, জামাইও আছে ভাই। ওর জামাই শুনলে তোরে আস্ত জবাই দিবে। আগে বলবি না শালা, হুদাই টাইম নষ্ট করে। না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম, সো ভালো হয়ে যাও। আশ্চর্য, আমি তো ভালোই ছিলি এক সময়, এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি ফোন, ঘুমা। আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতে দেখলো আরু তার দিকে তাকিয়ে আছে। কিরে, ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, আপনার আওয়াজ শুনে জাগলাম। সৌরভ ভাইয়া ফোন দিছিল। হ। কি বললো? কি আর বলবে, আমায় পছন্দ করে। হ, কত বড় সাহস ভাব। আমার কিন্তু তাকে বেশ পছন্দ। কথাটা বলতে দেরি, কিন্তু বালিশটা আরুর মুখে ছুঁড়ে দিতে দেরি হলো না আরাধ্যের। আরু তবদা খেয়ে গেল। 13 ব্যাটারি তুই আরু, ছি ছি ছি। স্বামীর বন্ধুকে তুই ছি আরু। আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোদা। কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মান সম্মানকে ঝাঁটা দেখিয়ে। এ খোদা, এমন দিন দেখার আগে আরুকে তুমি তুলে নাও। আরু ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁত চেপে বলল, আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলি 13 ব্যাটারি। হ্যাঁ, আপনাকে বিয়ে করে আমার জীবনখানা শেষ। দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা করগা, আমি না করছি নাকি? কে করবে তোরে বিয়ে? সৌরভ? জীবনেও না। আরু বাঁকা হেসে বলল, রনি আছে কি করতে তাহলে? মেরেই ফেলবো তোকে আরু। তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলে নিখিলদের বাড়িতে আসে আরু আর আরাধ্য। খাবার টেবিলটা সাজানো হরেক রকমের খাবারে। টেবিলে বসে খাবার খাচ্ছে এখন আরু আরাধ্য। কিছুটা দূরে সোফায় বসে আছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যার থেকে জেনেছে আরাধ্যর পছন্দের সব খাবার। তারপর সেই মোতাবেক রান্না করা হয়েছে, যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরু ফিসফিস করে বলল, খুব মজা তাই না? আরাধ্য আরো কয়েক পিস মাংস তুলে নিয়ে বলল, আসলেই সেই স্বাদ। কথাটা বলে তিতিরের দিকে তাকিয়ে বলল, মামি, তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকে রান্নাটা এত দারুণ করে রেঁধেছ, কি বলবো। দেখো কত খাচ্ছি আজ। তিতির হেসে বলল, খেতে তো মানা নেই, তোমাদের জন্যই এই আয়োজন। আর এই রান্নাগুলো তো আমি রান্না করিনি। মাংস মুখে দিতে দিতে বলল, তাহলে কে করেছে? তোমার শাশুড়ি? আম্মাও রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করে তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভেতরে থাকা মাংসটা চিবাতে ভুলে গেল, আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকেই তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যর দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ, পেট তো ভরেনি, একদম পেট ভরে খাবেন। এইভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনার। নীরা তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলেই তোমার রান্নার হাতে অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বাঁকিয়ে তাকালো, স্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ বোকা মেয়ে তুমি নীরা। হয়তো। আচ্ছা, খাওয়া শেষ করো, আমি পড়তে গেলাম, সামনে এক্সাম তো, না পড়লে এক্সামের আবার ফেল করব। নীরা চলে গেল। আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য
নীরা চেয়ে খারাপ। আরাধ্য ভ্রু কুচকালো, প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতরে হাত ধুয়ে বলল, মানে? মানেটা কি বোঝার মতো বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করায়। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে ও তো সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তুই অসুখী মানে? আরও তোকে দিয়ে তো বাড়ির তেমন কাজ করানো হয় না। আমার মা তো ওসব জল্লাদ শাশুড়ির মতন তোকে টর্চার করে না। আমার বোন তো ওসব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমিও তো ওসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরু বলল, ভালোবাসেন না আপনি তো আর সব স্বামীর মতো আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে বলল, আরও বোন দেখ, এটা খাবার টেবিল, তাও আমাদের বাড়ির না, মাইনসের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কাতর্কি করব। আরু এটো হাত ধুয়ে বলল, বোন কেন বলছেন আমায়? বউ হই আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরু আরাধ্যর খাওয়া শেষ দেখে বলল, দই খাও। আরু দইয়ের দিকে তাকিয়ে বলল, না 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 আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটু। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে, আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুচকালো। মিথ্যা কেন বলছে আরু? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য দেখে সেটা বলল, কিরে, ব্রয়লার মুরগির মতো হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলতেছে। আরু দাঁত চেপে বলল, কই হাঁসফাঁস করতেছি? এই তো আমি সচক্ষে দেখলাম। ওড়নার প্রান্ত নখে পেঁচিয়ে বারবার সামনে তো জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমের চাপ পাইছে, তাড়াতাড়ি গাড়ি চালান, পিঁপড়ার মতন না চালিয়ে। ভালো হয়েছে, আমি এখন আরও স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হওয়ার সময় জানিস না ওয়াশরুম সেরে আসতে হয়। তখন তো পাইনি। ভালো হয়েছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ির ভেতর আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বকবক না করে গাড়ি চালান জোরে, আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্টে বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকায় আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরু মিনিট পাঁচেক পর ক্লান্ত হয়ে ফিরল, হাঁটতে শুরু করে বলল, চলুন। আরাধ্যর হাতে প্যাকেট, সেটা দেখে আরু বলল, প্যাকেটে কি? খাবার। সে কি, এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল? তোর কি মাথায় কমন সেন্স নাই? থাকবে না কেন? মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছি, তাদের ওয়াশরুম ব্যবহার করলি, এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনেই বেহুদা ব্যাককলের মতন চলে যাব? ও আচ্ছা, চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল দুজন। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আরও এখন চিল মুডে গাড়ির দরজায় গ্লাসটা খুলে বাঁ হাতের কুনোয় ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিশলে। আরাধ্য সেটা দেখে বলল, হাত খোপা করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা, সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, সিরিয়াসলি? এনি ডাউট? নো। বাসায় এসে গেছি, নাম। আরু নামলো গাড়ি থেকে। বাসার ভেতরে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামুনির শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠল জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীর নিয়ে। আরু আরাধ্যকেও বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি।
আর আশার তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজ কর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আরশি এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যে জল করছিল তখন। এই তো একটু আগেই রুমে গিয়ে পড়াশোনা করতে বসেছে। মেয়েটা যেতে চায়নি, সন্ধ্যা জোর করে পাঠালো, আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই, জ্বর কমার বদলে বেড়ে চলছে। আরু শরীরে হাত দিতেই বুঝলো শরীরে জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিক মতো চোখও মেলতে পারছে না। আরাধ্য সবে গাড়িটা পার করে বাসার ভেতরে ঢুকলো, আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিলি বেয়াদব। আরু আরাধ্যের হাত টেনে বলল, মামনির অবস্থা খারাপ আরাধ্য ভাই, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ মেলেও তাকাতে পারছে না, হসপিটালে নিতে হবে। আরাধ্যের মস্তিষ্কে এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্কে অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, ও মা, চোখ খুলো, এত জ্বর শরীরে জানাওনি কেন? মা, শুনতে পারছো আমার কথা? আরও আরশি কোথায় দেখতো? আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে, অবস্থা ভয়াবহ। আরু আরশির রুমে আসলো। পুরো রুম ফাঁকা, আরশি নেই। আরু পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না, আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই বাসায়? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো আরশি আরুর এখনো আসছে না দেখে ইচ্ছে করলো দুটোকে গিয়ে এক ধমক দিতে। জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই আরুকে একা আসতে দেখে ভ্রু কুঁচকালো। আরু এগিয়ে আসতেই আরাধ্য জিজ্ঞেস করলো, আরশি কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই, তোতলাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? দেখ, এমনিতেই মায়ের অবস্থা ভালো না, হসপিটালে নিতে হবে, কুইক। আরু এবার কেঁদে উঠে বলল, আর সে বাসায় নেই, আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেছি, ও কোথাও নেই। হোয়াট? এই মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখবো নাকি আরশিকে খুঁজবো? আপনি মামুনিকে নিয়ে যান, আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি, হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান, আমি চাচাকে ফোন করে বলতেছি। আচ্ছা, পেলে জানা সময়। আরু সিদ্দিকদের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞেস করলো। সিদ্দিকের মা জানালো। আরুর বুক ধক করে উঠল। ইন্ট্রোভার্ট মেয়েটা আচমকা কথায় চলে গেল। আরু ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবেই বের হচ্ছিল বাসা থেকে। আরু ফোন পেয়ে কণা অস্থির গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরু কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা? তুমি জানলে কি করে? আরশি জানালো বলেই তো জানলাম। সন্ধ্যার ফোনটাও তো বন্ধ বলছে। আরশি তোমাদের ওখানে? হ্যাঁ, কাছে অনেক। আচ্ছা, আমি আসতেছি। আরু ফোনটা রেখে একটা রিক্সা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছে আসতেই রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকলো। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনের সোফায় আয়ুষ বসে আরশিকে দেখছে। আরু এগিয়ে গেল আরশির কাছে, গিয়ে ডাকলো। আরশি আরুকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো, কান্নারত অবস্থায় বলল, আপু, আম্মু। আরু সযত্নে আরশির গালে হাত রাখে, চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামনিকে একা রেখে বাসায় এসছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তখন? আম্মুর কষ্ট হচ্ছিল, আম্মুর কাছে থাকতে দিচ্ছিল না আম্মু, আব্বুকেও ফোন দিতে দিচ্ছিল না, সেজন্য কাকিয়ার কাছে চলে এসেছি, কাকিয়াকে সাথে করে নিয়ে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরুর বুকের সাথে চেপে ধরলো ছোট্ট আরশিকে। চলো, মায়ের কাছে যাবে। কণা আর আয়ুষও আসলো সাথে। হাসপাতালে পৌঁছানোর পরপরই সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালো, তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে, ইমিডিয়েট স্যালাইন লাগবে। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরও চিন্তিত হয়ে পড়ে। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্যালাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথায় বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তার হাই ফিগার হয়েছে। রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হলো। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্টেন্ট কাজে হসপিটালের বাইরে ছিল। আরুর ফোন পেয়েই ছুটে চলে আসছে।
আরাধ্যার কাছে এগিয়ে এসে জানতে চাইল। তোমার মা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চটায় বসে পড়ল। জ্বরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে। আশার ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, সন্ধ্যার অবস্থা এখন কেমন? ডক্টর ফরিদ জানালো, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তীব্র জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আমরা দ্রুত ওষুধ ও ইঞ্জেকশন দিয়েছি ডক্টর আশার, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তারপর বলতে পারবো।